লেখক কালীপদ চক্রবর্তীর পাপ পুণ্য। ট্রেনটা যখনই কোনো স্টেশনে থামছে, বুধন তখনই যেন কেমন একটা উদ্বিগ্ন হয়ে উঠছে। বুধন এর আগে বহুবার ট্রেনে চড়ে কলকাতা গেছে, কিন্তু এমনটা হয়নি। জানালা দিয়ে এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখে নিচ্ছে। মনের মধ্যে একটা ভয় কেমন যেন চাগার মারছে বারে বারে। নন্দ কি তাহলে মরে গেল? এতক্ষণে হয়তো খবরটা থানা পুলিশ হয়ে গেছে। পুলিশ তাহলে হয়তো এতক্ষণে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে তাকে। যে করেই হোক বহু দূরে চলে যেতে হবে তাকে। কিন্তু ও তো নন্দকে মেরে ফেলতে চায়নি। সে সময় নন্দ এসে যদি ওভাবে বুধনের জামার কলাটা ধরে গালমন্দ না করত, তাহলে এসব কিছুই হতো না। ট্রেনের ভেতরেও কেউ ওর দিকে তাকালে মুখটা ফিরিয়ে নিচ্ছে বুধন। কি জানি বাবা, আবার কেউ চিনে ফেলছে না তো? ভালো করে ট্রেনের কম্পার্টমেন্টটা দেখে নিল, না, চেনাশোনা কেউ নেই। একটু আশ্বস্ত হলো। মনে মনে ভাবলো, হঠাৎ মাথাটা কেমন যেন হয়ে গেল তখন। ও তো ইচ্ছে করে নন্দকে মারতে চায়নি। বুধন গ্রামের চাষির ছেলে। হারান মণ্ডলের মেয়ে শঙ্করীকে সে ভালোবাসতো। শঙ্করীর রংটা ফর্সা না হলেও ওর চোখের চাহনি, পেটা, শরীরটা বুধনের মন কেড়ে নিয়েছিল। জমিদার হরকিঙ্করের ছেলে নন্দর কুনজর ছিল শঙ্করীর ওপর। শঙ্করীও চাইতো বুধনকে, কিন্তু বাধা ছিল ওর বুড়ো বাপটা হারান মণ্ডল। হারান মণ্ডল চাইতো জমিদারের ঘরের বউ বানাতে নিজের মেয়েকে। বেশ কিছুদিন ধরে শঙ্করীর ঘর থেকে বাইরে বেরোনো বন্ধ করে দিয়েছিল হারান মণ্ডল। শঙ্করীর সাথে দেখা না হওয়াতে বুধন হাঁপিয়ে উঠেছিল। তাই দুপুরে হারানের অনুপস্থিতিতে পৌঁছে গিয়েছিল ওদের বাড়ি। শঙ্করীর সাথে একান্তে কথা বলার সুযোগও পেয়ে গিয়েছিল, কিন্তু বাদ সাধল নন্দর আবির্ভাব। বুধন শুনেছিল নন্দ আজকাল প্রায়ই শঙ্করীর সাথে দেখা করে ওকে বিয়ে করার মিথ্যা প্রস্তাব দিতে থাকে। ওর সাথে জোর জবরদস্তি করতে থাকে। সুযোগ পেলেই জড়িয়ে ধরতে চায়। শঙ্করী বুঝতে পেরেছিল নন্দর মতলব ভালো নয়, তাই বুধনকে জোর দিত বিয়ে করতে বা ওকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যেতে। সেই পরামর্শ করতেই শঙ্করী আজ ডেকে পাঠিয়েছিল বুধনকে। কারণ শুনেছিল হারান মণ্ডল আজ পাশের গায়ে যাবে জমিদারের কোনো কাজে। এমন সময় হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ হতেই দরজা খুলে বুধন দেখল নন্দ দাঁড়িয়ে আছে ওর সামনে। ওর মাথায় কেমন যেন একটা বিদ্যুৎ খেলে গেল। তবুও রাগ চেপে রেখে বলল, নন্দ, তুই আবার এইছিস শঙ্করীর সাথে দেখা করতি? নন্দ আচমকাই বুধনের জামার কলারটা চেপে ধরে বলল, তুই আবার এখানে এইছিস চাষির পো? দেখ আমি এবার তোকে কেমন মজা চাখাই। এখনই লেঠেলদের খবর দিচ্ছি, তোর হাড় গোড় সব গুইড়ে দেবে। বলে শঙ্করীর হাতটা জোরে চেপে ধরে বলল, এই দেখ, তোর সামনে শঙ্করীকে আমি নিয়ে যাচ্ছি, যা করার করি নেকে নে। তোর সামনে আজ আমি শঙ্করীর ইজ্জত নিয়ে ছাড়বো। এরপরও তুই শঙ্করীকে বিহা করবি, হারামজাদা। বুধন এক ঝটকায় নন্দর হাত থেকে কলাটা ছাড়িয়ে নিয়ে রাগের মাথায় দিক বিদিক শূন্য হয়ে দরজার কপালের খিলটা তুলে নিয়ে নন্দর মাথায় বসিয়ে দিল। আর সাথে সাথেই নন্দর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। শঙ্করী বুধনকে বলল, বুধন, তুই পাইলে যা, আমি সব সামলে নেব। তোকে দেখলে ওরা তোকে মেরে ফেলবে। বলতে বলতে একরকম জোর করেই বুধনকে বাইরে বের করে দিল। বুধন বাইরে বেরিয়ে ভাবল, এখানে থাকলে তো আর বাঁচা যাবে না, ওকে তো বাঁচতেই হবে শঙ্করীর জন্য। বুধন সোজা ছুটল রেল স্টেশনের দিকে। স্টেশনে গিয়ে দেখলো একটা দূরপাল্লার ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে আছে স্টেশনে। বুধন কোনো কিছু না বলেই চেপে বসলো ট্রেনে। পরে জানতে পারলো ট্রেনটা দিল্লি যাচ্ছে। ট্রেনটার নাম দিল্লি এক্সপ্রেস। কি করবে, কোথায় নামবে, কিছুই ভাবতে পারছে না। ওর তখন শুধুই একটা চিন্তা, ধরা না পড়ে যায় পুলিশের হাতে। কিছুক্ষণ পর জানালার ধারের একটা সিটে কোনো রকমে ভাগাভাগি করে বসে পড়লো। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলো, এখন গ্রামে ফিরে যাওয়া কি ঠিক হবে? তবে কি আরো দূরে, অনেক দূরে চলে যাবে সে? ট্রেনটা স্টেশনে থামলেই ওর মনের মধ্যে দুরু দুরু ভাব শুরু হতে লাগলো।
বুধন ভাবছিল এমনটা তো আগে কখনো হয়নি ওর। হঠাৎ মাথাটা কেমন ধরে গেছে, ভারী ভারী লাগছে। ও তো জেনে শুনে নন্দকে মারতে চায়নি, নন্দই চেয়েছিল ওর শঙ্করীকে জোর করে ওর থেকে কেড়ে নিতে। এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিল খেয়াল নেই। পেটের খিদেটা মাঝে মাঝে চাগার দিয়েছে, কোনো রকমে জল খেয়ে রাতটা কাটিয়ে দিতে পারলেই সকালে অল্প স্বল্প কিছু কিনে খাওয়া যাবে। পকেটে হাত দিয়ে দেখলো কিছু টাকা পড়ে আছে, তবে তা একদিন বা দুদিনের বেশি চলবে না। তাও ভাগ্যিস আজ ফসল বিক্রি করে টাকাটা পেয়েছিল আড়তদারের কাছ থেকে। ট্রেনের জানালার ধারে বসে বসে বুধন স্মৃতি রোমন্থন করতে করতে কোথায় যেন হারিয়ে গেল। মনে পড়ে গেল সেই চৈত্র মাসের চড়ক মেলার কথা। চড়ক মেলার দিন শঙ্করীকে নিয়ে বেড়াতে গিয়েছিল পাশের গ্রামের চড়ক মেলায়। কতই না ঘুরেছে মেলায়। শঙ্করীকে মালা কিনে সেদিন পরিয়ে দিয়েছিল, ফুল গুজে দিয়েছিল ওর মাথায়। শঙ্করীর সাথে নাগরদোলায় উঠে দোল খেয়েছে দুজনে। ফেরার পথে শকুন্তলা কালীবাড়িতে গিয়ে মালা বদল করে বিয়েও করে নিয়েছিল ওরা দুজনে। শঙ্করীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়ে সেদিন প্রতিজ্ঞা করেছিল শঙ্করীকে সে কখনো ছেড়ে যাবে না। অথচ কোথা দিয়ে যে কি হয়ে গেল, হঠাৎই যেন সব ওলট পালট হয়ে গেল। কত স্বপ্ন দেখেছিল শঙ্করীকে নিয়ে ঘর বাঁধবে, কিন্তু সব বানচাল করে দিল হারামজাদা জমিদারের পো। এছাড়া ওর হাতে তো আর কোনো উপায়ই ছিল না। বুধন লাঠি চালনায় এতই পটু ছিল যে শঙ্করীও মজা করে বলতো, তোর হাত থেকে আমাকে কেউ নিয়ে যেতে পারবে ক্লাই, তুই আমার মরদ হচ্ছিস, সময় এলে দেখিয়ে দিস তোর লাঠির কারিগরি। বুধন মুচকি হেসে বলতো, তুই ভাবিস না শঙ্করী, আমি বেঁচে থাকতি কোনো মরদ তোর দিকে তাকালে তার চোখ আমি গেলি দিব, বুঝলি? শঙ্করী ওর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতো, আমি জানি রে বুধন, তাই তো তোরে আমি এত ভরসা করি। আমার ভয় ওই জমিদারের পো আমারই কোনোদিন উচ্ছিষ্ট না বানাই দেয়। বড় হারামজাদা পুলাটা। এসব ভাবতে ভাবতে কখন যে নিদ্রা দেবীর কোলে মাথা রেখেছিল তা মনেই নেই। হঠাৎ একটা বিকট আওয়াজে ঘুমটা ভেঙে যেতেই দেখলো ওর অর্ধেক দেহটা গাড়ি জানালা দিয়ে বাইরে ঝুলছে। পায়ে একটা যন্ত্রণা অনুভব করলো। চারিদিকে খালি বাঁচাও বাঁচাও আওয়াজে বুঝতে বাকি রইল না ট্রেনটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে। ভোরের আলো ফুটেছে, সেই আলোয় যতটুকু দেখা যায় নিজেকে ধীরে ধীরে গাড়ির বাইরে বের করে নিয়ে এলো বুধন। শরীরে প্রচন্ড যন্ত্রণা অনুভব করতে লাগলো। বুঝতে অসুবিধা রইল না যে দুর্ঘটনা বেশ জোরালো হয়েছে। দেখলো চারিদিকে খালি আর্তনাদ, শিশু এবং নরনারীর বাঁচার জন্য আর্ত চিৎকার করে চলেছে। বুধন অনেক কষ্টে নিজেকে সোজা করে দাঁড় করালো মাটির ওপর। ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না, রেল লাইনের পাথরে পা পিছলে যাচ্ছে। দূরে তাকিয়ে দেখলো বহু দূরে ঘরবাড়ি দেখা যাচ্ছে, তবে তারা খোঁজ পেয়ে আসতে আসতেই অনেকেই হয়তো প্রাণ হারাবে। বুধন আর দেরি না করেই ট্রেনের ভেতর থেকে ক্ষতবিক্ষত যাত্রীদের ট্রেনে টেনে নামাতে শুরু করলো। দেখলো তার সাথে আরো কয়েকজন এসে যোগ দিয়েছে এই কাজে। এভাবে অনেকক্ষণ চলার পর ভোরের আলোয় দেখতে পেল দূরের গ্রাম থেকে বহু মানুষ ছুটে ছুটে এসেছে ত্রাণ কার্যে সাহায্য করতে। এভাবে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর নজরে পড়ল ইতিমধ্যে সাংবাদিক, ফটোগ্রাফার এবং পুলিশের লোকেরাও এসে উপস্থিত। সাংবাদিকেরা লোকেদের ইন্টারভিউ নিতে ব্যস্ত। হঠাৎ মনে হলো গ্রামের লোকেরা যেন কাকে খুঁজে বেড়াচ্ছে, বলছে, যে লোকটা এতগুলো লোকের জীবন বাঁচালো তার ইন্টারভিউ নিন, আমরা তো পরে এসেছি। কথাগুলো কানে যেতেই বুধন যেন সজাগ হয়ে গেল। ওরা কি তবে তাকেই খুঁজছে? এদিকে জল তেষ্টায় গলা শুকিয়ে এসেছে। দেখলো গ্রামের লোকেরা যারা এসেছে সকলে হিন্দি ভাষাভাষী, তাই সকলেই হিন্দিতে কথা বলছে, হিন্দিতেই মন্তব্য করছে। বুধন একজনকে জিজ্ঞাসা করলো, ভাই সাহাব, পিনে কা পানি কাহা মিলেগা? গ্রামের লোকটি তাকে দূরে একটা গাছ দেখিয়ে বলল, উধার চলে যাও, উহা এক টিউবওয়েল মিলেগা পানি পিনে কে লিয়ে। আর কোনো কথা না বলেই বুধন রেল লাইন ধরে দৌড়তে দৌড়তে সে টিউবওয়েলের কাছে গিয়ে দুহাত ভরে জল নিয়ে খেতে শুরু করলো। এমনিতেই গতকাল রাতে পেটে কিছু পড়েনি, তার উপর শরীরের ওপর যা অত্যাচার গেল তা ভগবানই জানেন। ভগবানের কথা মনে হতেই বুধন দুহাত ভরে জল নিয়ে ভগবানের উদ্দেশ্যে বলতে লাগলো, হে ভগবান, আমি যদি একটা পাপ করেও থাকি তবে এতগুলো লোকের জীবন বাঁচিয়ে যে পুণ্য করলাম তার জন্য কি তুমি আমায় ক্ষমা করবে না?
বলতে বলতে তার দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে পড়তে লাগলো। গল্পটা হয়তো এখানেই শেষ হয়ে যেত, কিন্তু তা হলো না। হঠাৎ একটা হাত এসে বুধনের কাঁধে পড়তেই বুধন একেবারে চমকে উঠল। দেখলো এক বয়স্ক দাড়িওয়ালা বৃদ্ধ লোক, বয়সের ভারে একটু নুয়ে পড়েছে। বৃদ্ধ লোকটি বলল, तुमको देख के लगता है तुम बहुत भूखे होंगे। मेरे से घबराओ मत, मैं बगल में ही रहता हूँ। तुम्हें ट्रेन लाइन से भागते हुए आता देखा। तुमको देख के तो हमारा गांव के नहीं लगता है। जरूर तुम ट्रेन का पैसेंजर होंगे। বুধন মাথা নেড়ে সায় দিল। লোকটিকে দেখে বুধনের ভালো বলেই মনে হলো। লোকটি নিজের পরিচয় দিয়ে বললেন, बेटा, हमारा गांव के लोग मुझे रहीम चाचा बोल के बुलाते हैं। तुम मेरे साथ आ जाओ, शर्माओ मत। थोड़ा बहुत खा लेना बेटा, नहीं तो कब ट्रेन छूटेगी कोई भरोसा नहीं। इस मुसीबत में अगर मैं तुम्हारा कोई काम आऊं तो मेरा भाग्य है बेटा। বুধন অবাক হয়ে শুনছিল রহিম চাচার কথা আর ভাবছিল, সত্যি ভগবানই হয়তো এ সময় রহিম চাচাকে পাঠিয়ে দিয়েছেন। পেটের খিদেটা বারে বারে চাগার মেরে মেরে উঠছে। বুধন চালিয়ে নেওয়ার মতো একটু আধটু হিন্দি বলতে পারে। বলল, চলিয়ে জি। রহিম চাচা বুধনকে নিয়ে গিয়ে পাশে একটা ঘরে গিয়ে উপস্থিত হলো। বলল, ইয়ে মেরা কুটিয়া হে বেটা। বুধন দেখলো রহিম চাচার ঘরে কেউই নেই। বুধন জিজ্ঞাসা করলো, चाचा, आपको बांग्ला समझ में आता है? क्योंकि मैं हिंदी ठीक ठाक बोल नहीं पाती हूँ। रहीम चाचा बोलें, बेटा, तुम बांग्ला में बोल सकते हो। मैं बहुत दिन कोलकाता में रह चुका हूँ, मैं बांग्ला समझ जाता हूँ। বুধন যেন হাঁপ ছেড়ে বাঁচলো। বলল, চাচা, তোমার কি কেউই নেই? রহিম চাচা বললেন, एक टाइम पे सब था, लेकिन अभी कोई नहीं है। ओ एक बहुत बड़ा कहानी है, बाद में सुनाएंगे। मेरा बीबी भी बंगाली था। বুধন বলল, থি মানে এখন বেঁচে নেই? नहीं बेटा। रहीम चाचा प्रसंग बदले बोलें, अच्छा बेटा, तुम्हारा नाम पूछने तो मैं भूल ही गया। क्या नाम है तुम्हारा? आमार नाम बुधन। अल्लाह की बहुत मेहरबानी है कि तुम बच गए हो। गांव के लोग बता रहे थे कि बहुत लोगों की मौत हो गए। अल्लाह की लाख लाख शुक्र है कि आप बच गए हो। বুধন মনে মনে ভাবলো, রহিম চাচা, তুমি তো আমার কোনো কথাই জানো না, তাই কৃপা আছে বললে কি করে? হতে পারে এর চেয়ে আরো বেশি কিছু বিপদ অপেক্ষা করে আছে আমার জন্য। आप पहले खाना खा लीजिए, फिर बात करेंगे। এই কথা বলে রহিম চাচা 5টা রুটি, টক আচার, সঙ্গে একটু টক দই আর তরকারি দিয়ে বুধনকে খেতে দিল। বুধন তখন খিদের জ্বালায় এক নিঃশ্বাসে প্রায় সব খেয়ে নিল। মনে মনে ভাবছিল, রহিম চাচাকে হয়তো ভগবানই এ সময় পাঠিয়েছেন, নয়তো সেই বা বেঁচে যাবে কেন? আর এই অজানা জায়গায় খাবার দেবেন কেন? বুধনকে এভাবে খেতে দেখে রহিম চাচার বুঝতে অসুবিধে হলো না যে বুধন খুবই ক্ষুধার্ত। খাওয়া শেষ হলে রহিম চাচা বলল, बुधन बेटा, थोड़ा सा बैठ जाओ, आराम कर लो। ट्रेन अभी जाने वाला नहीं, कुछ घंटे तो लगेगी दूसरा ट्रेन आने में, थोड़ा आराम कर लो। आप कहाँ जा रहे थे? आपका घर में कौन कौन है? আমি গ্রাম বাংলার চাষির ছেলে। বলি গ্রামের নামটা বলতে গিয়েও কেমন যেন আটকে গেল। ভাবলো এখন এই বুড়োকে সব কথা বলা ঠিক হবে না, কিন্তু কাউকে মন খুলে সব কথা বলতে না পারলেও বুধন যেন শান্তি পাচ্ছিল না। বুধনকে চুপ থাকতে দেখে রহিম চাচা বলে উঠলেন, अच्छा बुधन, आपको घर का जरूर याद आ रहा होगा। এ কথা শুনে বুধন যেন কেমন ভেঙে পড়ল। সব কথা খুলে বলবে কিনা বুধন মনে মনে ভাবছিল। এমন সময় রহিম চাচা বলে উঠল, बेटा, आप मेरे से कुछ छुपा रहे हो। आप इत्मीनान से मुझे आपका दुविधा बता सकते हो। मैं आपका बाप का उम्र का हूँ, कोई चिंता नहीं। मैं होते हुए कोई तुम्हें हाथ नहीं लगा सकता इस गांव में, और आप तो मेरा मेहमान हो। आप मुझे विश्वास कर सकते हो। आप मेरा मेहमान हो, आपको कुछ नहीं होने दूंगा। मैं अल्लाह की कसम खाता हूँ। বুধনের মনে হলো চাচা যখন আল্লাহর দিব্যি খেয়েছে তাহলে হয়তো সব কথা খুলে বলা যেতে পারে। তাছাড়া যে অচেনা একজনকে এত উপকার করতে পারে সে আর যাই হোক খারাপ লোক নয়। গায়ের বৃন্দাবন কাকার কথা মনে হলো। তিনি বলতেন, প্রয়োজনে 3 মাথার থেকে বুদ্ধি নিবি,
অর্থাৎ বুড়োদের থেকে বুদ্ধি নেওয়া উচিত। মনে পড়ে বুধন জিজ্ঞাসা করেছিল, 3 মাথা আবার কি গো খুড়ো? খুড়ো বলেছিল, বুড়ো হলে দুটো হাঁটু ও মাথা প্রায় একসাথে ঠেকে যায়, তাই 3 মাথা বলে। তাহলে একবার সাহস করে রহিম চাচাকে বলেই দেখা যাক। যখন আল্লাহর দিব্যি খেয়েছে তখন নিশ্চয়ই তেমন কিছু করবে না। তাছাড়া গ্রামের প্রায় সবাই এখন ট্রেন দুর্ঘটনার স্থলে পৌঁছে গেছে। রহিম চাচা এতই বৃদ্ধ যে তার যাওয়ার উপায় নেই, তাই যেতে পারেনি। দেখলে মনে হয় সারা গ্রামটা যেন খা খা করছে। রহিম চাচাই সেখানে একা মানুষ। গ্রামের বুড়ো বাচ্চা সবাই ছুটেছে অ্যাক্সিডেন্ট দেখতে। বুধন ভেবে দেখলো তার এখন আর কোনো উপায় নেই। স্টেশনে গেলে খবরের কাগজওয়ালারা যদি ছবি ছেপে দেয় বা পুলিশে নানা জেরা করে তাহলেও বিপদ। তাই রহিম চাচাকেই বিশ্বাস করে দেখা যাক। বুধন ধীরে ধীরে সব কথা রহিম চাচাকে খুলে বলল। এও বলল যে সে জানে না যে জমিদারের ছেলে নন্দ বেঁচে আছে না মরে গেছে। সব কথা শুনে রহিম চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, आप दूसरी साइड से ट्रेन लेकर गांव वापस जाओ बेटे। शंकरी को बहुत जरूरत है तुम्हारा। हो सकता है नंदू मरा नहीं। तुम और देर नहीं करना बेटा, अभी चले जाओ। जाके देखो वहां की हालत, शंकरी की हालत क्या है। तुम्हारा अकेले आना ठीक नहीं हुआ बेटा। तुम अभी निकल जाओ। अगला स्टेशन से ट्रेन चढ़ना, यहाँ से 5 मिनट की रास्ता है। इस टाइम पे कलकत्ता जाने के लिए ट्रेन आती है, उसमें चढ़ जाना। বুধন কি করবে ভেবে উঠতে পারছিল না। ওখান থেকে বেরিয়ে সোজা অন্য স্টেশনে গিয়ে একটু অপেক্ষার পর ট্রেন পেয়ে গেল। শেষ পর্যন্ত গ্রামের স্টেশনে নেমেই দৌড়ে গেল মন্টুদার চায়ের দোকানে। মন্টুদাও ওর পাশের বাড়িতেই থাকে। মন্টুদা বুধনকে দেখে ট্রেনে চায়ের দোকানের পেছনে নিয়ে গেল। বলল, বুধন তুই কোথায় ছিলি? একটু আগে শঙ্করীকে জমিদারের লোকেরা পাগল প্রমাণ করে মারকুণ্ডু পাগলা গারদে ভর্তি করতে নিয়ে গেল। সবাই বলছে শঙ্করী নাকি পাগল হয়ে গিয়ে নন্দকে মাথায় দরজার খিল দিয়ে মেরেছে। নন্দ এখন হাসপাতালে, বাকরুদ্ধ হয়ে গেছে, কিছুই বলতে পারছে না। শঙ্করীকে ওরা একটু আগে টানতে টানতে নিয়ে গেল। শঙ্করী চিৎকার করে বলছিল, তুই আমাকে বাঁচা বুধন, এরা আমাকে মেরে ফেলবে। সে কি আর্তনাদ রে বুধন, আমি তোকে হন্যে হয়ে খুঁজেছি, কোথাও পাইনি। বুধন যেন কোথায় হারিয়ে গিয়েছিল। হঠাৎ চিতা বাঘের মতো চিৎকার করে উঠল, ওরা আমার শঙ্করীকে নিয়ে গেছে, আমি ওদের ছাড়বে ক্লাই। মন্টুদা আমি যাচ্ছি গো, শঙ্করীকে আমার বাঁচাতেই হবে। মন্টুদা বলল, তুই যা, আমি গ্রামের মানুষগুলারে নিয়ে আসছি, এর একটা বিহিত আজ করতেই হবে। বুধন পাগলা ঘোড়ার মতো শঙ্করী আমি আসছি বলতে বলতেই ছুটতে শুরু করলো। কানে ভেসে আসতে লাগলো বুধনের গগন ভেদী চিৎকার, আমি আসছি শঙ্করী, আমি আসছি, তোর কোনো ভয় নাই, আমি আসছি তোর কাছে, তোকে আমি মরতে দিব না ওই পিশাচগুলার হাতে। আকাশ বাতাস কাঁপিয়ে উঠল, কাল বৈশাখীর ঝড়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।